বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় জগদীপ ধনখড়কে নিয়ে সংঘাত অনেকবার হয়েছে, অভিযোগ পাল্টা অভিযোগ অনেকবার হয়েছে, কিন্তু এইবার সরাসরি হওয়ালায় চার্জশিটে নাম ছিল রাজ্যপাল জগদীপ ধনখড়ের, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কি কি বিষয়ে আমরা আজ আলোচনা করবো আসুন দেখি। মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়কে। তিনি বললেন 91 সালের যে হওয়ালা মামলা সেখানে চার্জশিটে নাম ছিল জগদীপ ধনখড়ের, তবে জগদীপ ধনখড়ও তার একটু পরে প্রেস কনফারেন্স করেন এবং রাজ্যপাল বলেন সেখানে সেই চার্জশিটে রাজ্যপালের নাম ছিল না। আমরা সবিস্তারে আলোচনা করব। আর এছাড়াও দেবঞ্জন কাণ্ডের দিকে নজর ফেরাতেই হচ্ছে, কারণ মুখ্যমন্ত্রী সেখানে অত্যন্ত কড়া। তিনি বলেছেন কসবা কাণ্ডে পুলিশ পুরসভা কেউ দায় এড়াতে পারে না। আরো অনেক বিষয় আছে, আমার সঙ্গে অতিথিরা আছেন। পরিচয়ের আগে আমরা দেখাবো ঠিক কিভাবে কি বক্তব্যে আজ রাজ্যপালকে বিঁধলেন মমতা, পাল্টা কি বললেন জগদীপ ধনখড়। He is a corrupted man, I am sorry to say. All corruption oriented man. This and that leader, even pandemic situation also. He is a corrupted man, I am sorry to say. All corruption oriented man. Why central government will allow a governor like this? রাজ্যপাল জগদীপ ধনখড়কে সরানোর দাবিতে 3 বার কেন্দ্রকে চিঠি দিয়েছেন। এবার বিস্ফোরক মুখ্যমন্ত্রী টেনে আনলেন 9 দশকের হাই প্রোফাইল জৈন হাওয়ালা মামলার কথা। हावला ज्वाइन केस 96 चार्जशीट निकालिए, वो चार्जशीट में उनका नाम था कि नहीं था। पहले आप कोर्ट को मैनेज किया, उसके बाद फिर कोर्ट केस हुआ, वो कोर्ट केस अभी तक फैसला नहीं हुआ। 9 দশকে ভারতের রাজনীতিতে শোরগোল ফেলে দেয় জৈন হাওয়ালা মামলা। 1 কোটি 80 লক্ষ মার্কিন ডলারের আর্থিক কেলেঙ্কারি, হাওয়ালার মাধ্যমে কালো টাকা লেনদেনের মামলা, নাম জড়ায় দেশের একাধিক প্রথম সারির রাজনৈতিক নেতার। হাওয়ালা কেলেঙ্কারির জেরে পদত্যাগ করেন লালকৃষ্ণ আদবানি, দেবীলাল মদনলাল খুরানার নাম জড়ায় এই মামলায়। সেই মামলার কথা টেনেই এবার আক্রমণ শানালেন মমতা। These are most unfortunate. The entire world knows. It is in public domain. No one has been convicted in Hawala case. It was expected of you. Can you indicate which charge sheet? Where is governor's name? Your governor has not been charge sheeted. অর্ধসত্য বলেছে, উনি কোথাও বললেন না যে তার নাম জৈন হাওলা কেসের সঙ্গে যুক্ত হয়েছিল কি হয়নি। ধরুন জৈন ডায়েরিতে যাদের যাদের নাম পাওয়া গিয়েছিল তাদের মধ্যে ওনার নাম ছিল কি ছিল না সেটা উনি একবারও বললেন না। উত্তরবঙ্গ সফর শেষে জিটিএ নিয়ে সোমবার সুর চড়ান রাজ্যপাল জগদীপ ধনখড়। जीटीए इज डेन ऑफ करप्शन। हजारों करोड़ रुपए पहुंचने के पश्चात भी विकास कहीं जमीन पर दिखाई नहीं दे रहा है। मैं जीटीए का ऑडिट सीएजी से कराऊंगा। ওনার তদন্তটা তো আগে করা উচিত। কত লোক গেছে, কত টাকা খরচা হয়েছে, গভর্নর হাউসটা কি হয়েছে, কোন কোন লোক রেগুলার যাচ্ছে, আগে তো এই তদন্তগুলো হওয়া উচিত। জিটিএ থেকে করে খাবে নাকি বিজেপি? পৃথক উত্তরবঙ্গের দাবি তুলেছেন বিজেপির একাধিক সাংসদ বিধায়ক। তার মধ্যেই রাজ্যপালের উত্তরবঙ্গ সফর। এবার সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। এত রাজ্যপাল দেখলেন তো, ঘুরে এলো উত্তরবঙ্গ থেকে। কাদের সাথে মিট করেছেন? বিজেপির এমপি, বিজেপির এমএলএ, বিজেপি ব্লক সভাপতি। উত্তরবঙ্গকে ভিন্ন ভিন্ন ছিন্ন ছিন্ন করার খেলায় মত্ত হতে আমাকে কেউ কেউ বলেছে, তাদের বলা হয়েছে আন্দোলন গড়ে তোলো। এটা রাজ্যপালের কাজ নয়। नॉर्थ बंगाल जाने के पश्चात जो लोगों ने मुझे बताया, एक ऐसी स्थिति का वर्णन किया जो कल्पना से बाहर थी। আমি এরকম রাজ্যপাল আগে কখনো দেখিনি। তবে ওনাকে যাতে সরিয়ে নেওয়া হয় এর জন্য আমি 3টি চিঠি লিখেছি। এটা কেন্দ্রীয় সরকারের ভেবে দেখা উচিত। জিটিএতে দুর্নীতি তৃণমূলের লোক, মাননীয়ার মনোনীত লোকরা করার অধিকার আছে, কেননা রাজ্যপালের নাম আছে জৈন মামলার কেসে। এইটা কোনো উত্তর হতে পারে? ফের রাজ্য বনাম রাজ্যপাল, আর এই সংঘাতেই নতুন করে চড়ছে রাজনীতির পারদ। নিউজ 18 বাংলা। আমার সঙ্গে আজ কারা রয়েছেন আসুন দেখে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, তার পাশে শুভময় মৈত্র রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন প্রণয় রায় বিজেপি নেতা, আমার সঙ্গে রয়েছেন আর এক তৃণমূল নেতা এবং মুখপাত্র দেবু টুডু এবং রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা
সুশান্ত বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে আছেন, থাকবেন অন্য অতিথিরাও, কিন্তু সবার আগে আমি প্রণয়দার কাছে আসি। প্রণয়দা, আজ আমরা রাজ্যপাল সংঘাত বহুবার দেখেছি, কিন্তু এই অভিযোগ অত্যন্ত গুরুতর। দেখুন, অভিযোগ যখন মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, তো অভিযোগ প্রমাণ করার দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা আশা করেছিলাম শুভেন্দু শেখর রায় যখন প্রেস কনফারেন্স করলেন, তিনি তথ্য দিয়ে এটা দেখাবেন যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা সঠিক বলেছেন, কিন্তু আমরা দেখতে পেলাম শুভেন্দু শেখর রায় কোনো তথ্য দিতে পারেননি, বরং অন্য কথা বলেছেন। আগামী 24 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী যদি সত্য কথা বলে থাকেন তার তথ্য প্রমাণ প্রকাশ্যে আনবেন, না তো জনগণের কাছে ক্ষমা চাবেন। তার কারণ মুখ্যমন্ত্রীর কোনো অধিকার নেই গভর্নরের মতো একজন পোস্টকে সেখানে অসম্মানিত করা অসত্য তথ্য দিয়ে। এক, দ্বিতীয় কথা হচ্ছে জিটিএ নিয়ে যদি সিএজি অডিট হয় তার জন্য মুখ্যমন্ত্রী এত আপত্তিকারী। জিটিএ টাকা তো জনগণের টাকা, জনগণের টাকা সিএজি অডিট করবে, এটাই তো স্বাভাবিক। আর উনি যেটা বলছেন উনি অডিট করেছেন, সেই অডিট রিপোর্ট কোথায়? অডিট রিপোর্ট প্রকাশ্যে আনুন। সেই অডিট রিপোর্ট যখন আপনারা বিমল গুরুং আন্দোলন করছিলেন, আমরা সবাই জানি মুখ্যমন্ত্রী ঢাকঢোল পিটিয়ে বলেছিলেন অডিট হবে, বিমল গুরুংকে দেখে। সেই অডিট রিপোর্ট কোথায় গেল? আজকে তার উত্তর তিনি দেবেন না। যখন সিএজি রিপোর্টের কথা বলা হচ্ছে উনি তখন বলছেন গভর্নর জৈনে আক্রান্ত, জৈন ডায়েরিতে তার নাম ছিল বা চার্জশিটে তার নাম ছিল। এটা অদ্ভুত ব্যাপার চলছে একটা পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে করাপশন চলছে, জনগণের কোটি কোটি টাকা লুট হচ্ছে। সেই কথা যখন গভর্নর বলতে যাচ্ছে তখন অসত্য কথা বলে তথ্য প্রমাণ না দিয়ে গভর্নরকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। গভর্নর যে কথা বলছেন সেটা তো জনগণের কথা বলছে। বেশ, প্রণয়, আমি আসবো। দেবাংশু, ডিল করছেন পাবলিকের কাছে, দায়িত্ব থাকবেন না মুখ্যমন্ত্রী? না, জনগণ রাজ্যপাল তো ভোটের আগেও জনগণের কথা বলছিলেন, জনগণ জবাব দিয়ে দিয়েছে তাদের আসল কথাটা কি। তো সেটা প্রণয়বাবু খুব ভালো মতো জানেন, এবং তিনি এভাবে রাজ্যপালকে ডিফেন্ড করছেন। আমি তো মাঝখানে দেখে ভাবছি যেভাবে উনি দিলীপ ঘোষকে ডিফেন্ড করেন সেভাবে রাজ্যপালকেও ডিফেন্ড করছেন। তো যে সন্দেহটা আমরা করি, বা যে সন্দেহ তো নয়, যেটা প্রকাশ্যে চলে এসছে, একদম প্রকাশ্য দিবালোকে এখন চলে এসছে যে রাজ্যপাল একটা রাজনৈতিক দলের মুখপাত্রের মতো আচরণ করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে ক্রমাগত, আপনাদের মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ পর্যন্ত করেনি তখন থেকে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা শুরু করেছেন, এবং পরস্পর একটার পর একটা বিষয় নিয়ে রাজ্যপালের তরফ থেকে আমরা সম্পূর্ণ একজন রাজনৈতিক নেতার মতো আচরণ আমরা দেখছি। এখানে তো আমাদের পাশেই বিজেপির সরকার ছিল, এবং প্রণয় বাবুদের সাথে একই পার্টি অফিসে বসে হয়তো রাজনৈতিক আলোচনা করেন তথাগত রায়। তিনি বিজেপির নেতা, তিনি সেখানে রাজ্যপাল ছিলেন, সেখানে বিজেপির সরকার, রাজ্যপাল বিজেপির। আপনি বলুন তো উনি কটা ত্রিপুরার বিষয় নিয়ে টুইট করতেন, ত্রিপুরার বিষয় নিয়ে কথা বলতেন, আর কটা বাংলার রাজনীতি নিয়ে কথা বলতেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলতেন? কটা বিজেপি শাসিত রাজ্যগুলোতে আপনারা দেখেন সেখানকার রাজ্যপাল, উত্তরপ্রদেশে এই যে গঙ্গায় লাশ ভেসে আসছে, উত্তরপ্রদেশের রাজ্যপালকে দেখেছেন সেখানকার রাজ্য সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলতে? গোটা দেশের অর্থনীতির এই অবস্থা দেখেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলতে, বা বিজেপি শাসিত অন্যান্য? আরে বিহারে আমরা দেখতে পাচ্ছি জল ভ্যাকসিন, মানে ভ্যাকসিন না, হাওয়া দিচ্ছে সিরিঞ্জে, সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল। নর্মাল হাওয়া ঢুকিয়ে দিচ্ছে সরকারি উদ্যোগে হওয়া ক্যাম্পে, ভ্যাকসিনের মানে ওষুধটা পর্যন্ত নিচ্ছে না। সেই সমস্ত নিয়ে দেখেছেন বিহারের যিনি রাজ্যপাল তিনি কথা বলছেন। ঠিক, তো আমার বক্তব্য হচ্ছে সেই জায়গায় দেবাংশু, আপনারা দীর্ঘদিন ধরে অভিযোগ করছেন এটা রাজনৈতিক উদ্দেশ্য রাজ্যপালের এই ধরনের বক্তব্য এবং অবস্থানের জন্য কাজ করে। তিনি উত্তরবঙ্গ যান বা এই রাজ্যের জন্য যে কোনো কাজ করুন, কিন্তু এটাও ঠিক যে আক্রমণটা ক্রমশ ব্যক্তিগত স্তরে পৌঁছে যাচ্ছে। শুভমাদা, আপনার কি মনে হয়, মানে প্রতি আক্রমণ? হ্যাঁ, দেখুন, মানে মূল বিষয়টা হচ্ছে এখানে আমাদের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল দুজন জড়িত, এবং সেই জায়গায় এতদিন পর্যন্ত আমাদের যে বিতর্কগুলো ছিল সেগুলো ছিল সাংবিধানিক ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা, এই সমস্ত নিয়ে তর্ক। এবার সরাসরি তর্কটা একেবারে দুর্নীতির জায়গায় চলে গেল। এবার প্রথম কথা হচ্ছে যে আমাদের সংসদীয় গণতন্ত্রের পক্ষে এটা খুব ভালো খবর নয়, এটা এক নম্বর। দুই, রাজ্যপাল একটা কথা বলেছেন তার বক্তব্যে যে এই যে তার বিরুদ্ধে যে বক্তব্যগুলো রাখা হচ্ছে এটা অনেকটা নীল আর্মস্ট্রংয়ের সঙ্গে তার চাঁদে যাওয়ার সঙ্গে তুলনীয় আর কি। অর্থাৎ এই গোটা জিনিসটা কতটা অবাস্তব সেটা বোঝানোর চেষ্টা করেছেন, এবং সেই জায়গায় তিনি কিন্তু মূলত প্রশ্নটা তুলেছেন সাংবাদিকদের কাছে, যে সাংবাদিকদের কাছে তিনি বলেছেন এই জিনিসটা তারা গবেষণা করে দেখুন যে সত্যি কি ঘটেছে। ফলে রাজ্যপালের আজকের বক্তব্যের পর কিন্তু অনেকটা দায়িত্ব সাংবাদিকদের ওপর পড়লো, এবং আগামী দিনে এটা একটা ভালো বিষয় যে গণতন্ত্রে সাংবাদিকরা কি মনে করছেন এইটা বোঝার কথা, কিন্তু তিনি কিন্তু সাংবাদিকদের এক পেশে বলেছেন ঘুরিয়ে, এই জিনিসটা বুঝতে হবে। আর শেষে তিনি বলেছেন যে উনি ডিসএগ্রিমেন্ট থাকলেও কনফ্রন্টেশন নেই, এই বক্তব্যটা উনি রেখেছেন। অর্থাৎ তার বক্তব্য হচ্ছে যে রাজ্য সরকারের সঙ্গে তার আলোচনার মধ্যে কনফ্রন্টেশন তিনি আনতে চাইছেন না, যদিও এটা একদম পরিষ্কার যে এটা একেবারে বিজেপি তৃণমূল কনফ্রন্টেশনে কিন্তু দাঁড়িয়ে গেছে।
এই হচ্ছে মূল পরিস্থিতি। এখন এই জায়গাটা অবশ্যই রাজনীতির খুব ভালো দিশা দেখাচ্ছে না, এ নিয়ে কোনো সন্দেহই নেই। ঠিকই। এবং রাজ্যপাল খুব মারাত্মক তিনি অভিযোগ করছেন, তিনি বলছেন আগামী 2রা জুলাই তাকে বিধানসভায় যা পাঠ করতে হবে সাধারণ প্রোটোকল অনুযায়ী সেটা কিন্তু রাজ্যের লিখে দেওয়া বক্তব্যই পাঠ করতে হয়। রাজ্যপাল বলছেন তার খসড়াটা পড়ে তিনি চমকে উঠেছেন, সব নাকি অবাস্তব কথাবার্তা লেখা। শুনুন কি অভিযোগ করেছেন জগদীপ ধনকর। वो एड्रेस का ड्राफ्ट मिला जो 2 जुलाई को 2 बजे मुझे विधानसभा में पढ़ना है। उस एड्रेस का मैंने अध्ययन किया कि इसमें कुछ बातें ऐसी कही गई हैं जो सामान्य आदमी के गले नहीं उतर सकती। अब राज्यपाल होने के नाते मेरा काम है कि जो मेरे मन में शंका है वो मैं सरकार से शेयर करूं, सरकार से चर्चा करूं। एड्रेस को पढ़ने के बाद मैंने उनको एक चिट्ठी लिखी। इस चिट्ठी के कुछ मिनट बाद उनका टेलीफोन आया। उनका पूरा जोर था कि ये तो कैबिनेट ने अप्रूव किया है, मैं क्या कर सकती हूं। मेरा काफी कहने के पश्चात उन्होंने कहा आई विल गेट बैक टू यू। जब मैं पिछली बार विधानसभा गया था आप लोगों ने क्या किया, देयर वॉज ब्लैकआउट ऑफ गवर्नर एड्रेस, इमरजेंसी के हालात कर दिए गए। তৃণমূল মুখপাত্র দেবুবাবু আমাদের সঙ্গে আছেন। রাজ্যপাল তো গুরুতর অভিযোগ করছেন, অসত্য কথা জোর করে রাজ্যপালকে দিয়ে পড়ানোর চেষ্টা করছেন আপনারা। দেখুন, আমাদের যিনি রাজ্যপাল প্রথম দিন থেকে একটা দলের হয়ে একদম প্রকাশ্যে, আমাদের ভারতবর্ষে দেখা যায় না, এরকম রাজনীতিতে কোনোদিন হয়নি, প্রকাশ্যে একটা রাজনৈতিক দলের হয়ে দাঁড়ালি করছে। এবং উনি ব্যক্তিগতভাবে এত অস্বচ্ছ, কিছুদিন আগেও প্রমাণ হয়েছে ওনার রাজভবনে ওনার আত্মীয় স্বজনরা ওখানে বসে আছে, উনি স্বচ্ছতার কথা বলছেন। উনি গোটা বাংলায় অশান্তি করার চেষ্টা করছেন, যেখানে উত্তরবঙ্গে গিয়ে মানে অশান্তি পাকানোর চেষ্টা করছে উত্তরবঙ্গে গিয়ে। সেখানে দেখুন কাদের সঙ্গে দেখা করছেন, সব বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করছেন। এটা ভাবা যায়? রাজনীতি এটা আমরা দেখিনি। উত্তর দিন বেছে বেছে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক, উত্তরবঙ্গ বিভাজনের উস্কানি রাজ্যপাল স্বয়ং দিচ্ছেন, গুরুতর অভিযোগ। দেখুন, প্রথম তো হচ্ছে উত্তরবঙ্গের অধিকাংশ সিটে বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছে, তারা জনপ্রতিনিধি। আর আক্রান্ত যদি বিজেপির কর্মীরা হয় তো আক্রান্তদের সাথেই তো কথা বলবেন, বা আক্রান্তরা যদি দেখা করতে চান আক্রান্তদের সাথেই তো দেখা করবেন। তৃণমূল কংগ্রেসের বিধায়ক তো ওখানে জিতেনি, বা তৃণমূল কংগ্রেস আক্রান্ত হয়েছে, গভর্নরের কাছে অভিযোগও করেনি। অভিযোগ তো বিজেপি করেছে, যে যারা আক্রান্ত হয়েছে তারা যখন গভর্নরের কাছে অভিযোগ করছে তো গভর্নর তো তাদের সাথেই কথা বলবে, এটা তো স্বাভাবিক। আরেকটি কথা যেটা দেবাংশু বললো, যে তথ্য প্রমাণ ছাড়া মুখ্যমন্ত্রী যদি কাউরের বিরুদ্ধে অভিযোগ করে সেই তথ্য প্রমাণ চেতে গেলে কাউরের মুখপাত্র হতে হয় না। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর ক্রেডিবিলিটির প্রশ্ন, মুখ্যমন্ত্রীর সততার প্রশ্ন। মুখ্যমন্ত্রী কাউরের বিরুদ্ধে অভিযোগ করবেন কোন তথ্য প্রমাণ ছাড়া, সেটা বলতে গেলে কাউরের মুখপাত্র হতে হয় না। আমি গভর্নরের মুখপাত্র নয়, কিন্তু মমতা ব্যানার্জির মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য সে প্রকাশ্যে বলুক মুখ্যমন্ত্রী যেটা বলেছে তার এগেইনস্টে এইটা প্রমাণ, যে উনার চার্জশিটে নাম ছিল, এইটা হচ্ছে প্রমাণ, সেটা মুখপাত্র হিসেবে আমি তার আগে কলতানের সঙ্গে পরিচয় করে দিই। দেবাংশু 1 সেকেন্ড। কলতান দাশগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, বাম নেতা, আমরা ওর সঙ্গে কথা বলবো। দেবাংশু, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে রাজ্যপাল আজকের যে প্রেস কনফারেন্সটা, সেই প্রেস কনফারেন্সে একবারও বলেছেন যে হাওলা কাণ্ডে ওই যে ব্যাপারটা নিয়ে অভিযোগ করা হচ্ছে সেই বিষয়টায় তার নাম কোথাও ছিল না, তিনি কিন্তু সে ব্যাপারটা একবারও উচ্চারণ করেননি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে প্রণয় বাবু যে এতগুলো কথা বললেন, রাজ্যপাল পরিষ্কার বলেছেন গভর্নরের নাম চার্জশিটে ছিল না। দেবাংশু পরিষ্কার করে বলেছেন। না না, আমার বক্তব্য হচ্ছে এই পুরো ব্যাপারটায় তার নাম ছিল কি ছিল না। কদিন আগে অব্দি মহুয়া মৈত্র টুইটারে যখন অভিযোগ করলেন রাজ্যপাল তার নিজের লোকেদের বিভিন্ন জায়গায় ঢোকাচ্ছেন, তখন রাজ্যপাল কি বললেন, পদবি মিলিয়ে বললেন দেখুন তো ধনকর পদবীর কেউ আছেন কিনা বা কেউ আছেন কিনা। আরে আমার মায়ের বাপের বাড়ির পদবীর সাথে কি আমার পদবি মিলবে? আমি যদি ভট্টাচার্যই আমার মায়ের বাপের বাড়ি চক্রবর্তী, তার মানে আত্মীয় স্বজন মিলতে হলে সবসময় পদবি মিলতে হয় না। উনি সবসময় সবকিছুকে এভাবে ঘোলাটে করে দেখানো পছন্দ করেন, কারণ তিনি নরেন্দ্র মোদীর শিষ্য, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর আমরা এই জায়গা থেকেই বলে আসছি রাজ্যপাল ক্রমাগত, যেটা দেবুবাবুও বললেন, একটা নির্দিষ্ট দলের মুখপাত্রের আচরণ করছেন, এবং এই যে তিনি বিভিন্ন বিজেপি নেতাদের সাথে গিয়ে
না না, বিজেপি নেতাদের গাড়িতে করে করে ঘুরে যে উনি গেছেন, আমার বক্তব্য হচ্ছে এই রাজ্যপাল বারবার বিভিন্ন সময় তো বিজেপি নেতাদের অভিযোগের ভিত্তিতে জবাব দিয়েছেন। তিনি কি নিজে নিরপেক্ষভাবে কোনো কিছু ভেবে বলেছেন? শুভেন্দু বাবু তার গেলেন রাজভবনে চা খেতে বিধায়কদের নিয়ে, তারপরে তিনি বললেন বিভীষিকা চলছে রাজ্য জুড়ে। শুভেন্দু বাবু তার কানে কানে বলে দিলেন তাই বিভীষিকা চলছে। তার নিজের একটা তদন্তের প্রয়োজন আছে, তার নিজের দেখার প্রয়োজন আছে, সেরকম কোনো ব্যাপার নেই। রাজ্য সরকার যখন কেন্দ্রীয় সাহায্যের কথা বলে রাজ্যপালকে বলে যে আপনি জিএসটি বাবদ যে টাকা, বিভিন্ন ক্ষেত্রে যে প্রকল্পের টাকা আটকে আছে, সেটা নিয়ে রাজ্যপালকে যা বিজেপি বলছে তারই প্রতিধ্বনি রাজ্যপালের গলায়। দেখুন, কলকাতা হাইকোর্ট তো সমস্ত রকম তথ্য প্রমাণ দেখেই 3 জনের কমিটি তৈরি করেছে। কলকাতা হাইকোর্ট তো সমস্ত রকম তথ্য প্রমাণ দেখেই জাতীয় মানবাধিকার কমিশনকে দায়িত্ব দিয়েছে। তাহলে কি দেবাংশু বলতে যাচ্ছে যে কলকাতা হাইকোর্টও বিজেপির মুখপাত্র হয়ে গেছে? প্রণাদা, বিষয়টা বিচারাধীন, এখনো কিছু প্রমাণিত নয়। এক, দ্বিতীয়ত আমি একটা বক্তব্য শোনাবো জগদীপ ধনখড়েরই আজকের একটু আগে প্রেস কনফারেন্স করার তিনি যা বলেছেন তিনি অত্যন্ত গুরুতর অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী যে মাপের রাজনীতিবিদ, তিনি একটি রাজ্যের প্রধান, প্রশাসনিক প্রধান, তিনি এরকম ভয়ঙ্কর অভিযোগ কি করে করলেন আমার বিরুদ্ধে। এই প্রসঙ্গ টেনে যখন তাকে জিজ্ঞাসা করা হয় তাহলে কি আপনি আইনানুগ পথে এগোবেন, আপনি পদক্ষেপ করবেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে, উনি বলেন ছোট বোনের বিরুদ্ধে পদক্ষেপ করা যায় না। শুনুন। आज तक भारतीय संस्कृति में छोटी बहन के खिलाफ किसी ने एक्शन नहीं लिया है। मैं इस रास्ते नहीं जाता, मुझे दुख है, मेरे को पीड़ा है। ममता जी बहुत मैच्योर लीडर है, ऐसा उन्होंने क्यों किया? और मेरे पर जो आक्रमण हुए हैं, क्या कुछ नहीं कहा गया राज्यपाल के बारे में? आई शैल नॉट काउंटिनेंस नॉर आई वुड ओवरलुक ब्रिक बाय ब्रिक डिस्ट्रक्शन of constitutional institutions. Nothing shall be put under the carpet. Transparency and accountability shall not be allowed to be casualty and they shall be enforced. প্রণাদা, উত্তর দিন এবার। এত গুরুতর অভিযোগ, আইনানুগ পথে উনি পদক্ষেপ করবেন, এটা প্রত্যাশিত, কিন্তু কিছু করতে চাইছেন না। উনি ব্যক্তিগতভাবে করবেন কি করবেন না সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, সে বিষয়ে তো আমার কিছু বক্তব্য নেই। উনি হয়তো ব্যাপারটা ইগনোর করতে যাচ্ছেন, এ বিষয়ে আমার একদম বক্তব্য নেই। এত দীর্ঘ প্রেস কনফারেন্স করে ইগনোর করছেন বলে মনে হচ্ছে আপনার? না না, আমি তো বললাম এটা গভর্নরের বিষয়, গভর্নর যেটা ভালো বুঝবেন সেটা করবেন, আমি গভর্নরের মুখপাত্র নয়। এর আগেরটা এই কারণে বলেছি, তথ্য প্রমাণ ছাড়া যেহেতু মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, গভর্নর যখন বলেছেন যে না তার চার্জশিটে নাম ছিল না, তো চার্জশিটে যদি নাম থেকে থাকে গভর্নর, সেটা প্রকাশ্যে আনার দায়িত্ব মুখ্যমন্ত্রীর। একজন নাগরিক হিসাবে এই দাবি আমি করেছি এবং এই দাবি করে যাব। আমি আসবো কলকান। আমি ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে যাওয়ার আগে রাজ্যপাল এবং মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি নিশ্চয়ই জানেন, যদিও আপনারা সারাদিন আজ অন্য কর্মসূচিতে ব্যস্ত ছিলেন, কি বলবেন? রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর এই তরজা তো দীর্ঘদিন চলছে এবং এই তরজাটা দীর্ঘদিন চলবে। অন্য আরো 5টা মানুষের প্রয়োজনীয় জিনিস থেকে নজর ঘোরানোর জন্য এই তরজাটা চলতে থাকে। এই যে আপনি খানিক আগে বললেন না যে এত দীর্ঘ প্রেস কনফারেন্স, কিন্তু আমি মামলার দিকে গেলাম না, কেন গেলাম? তার কারণ এই ধরনের তরজা আমাদের চালিয়ে যেতে হবে, রাজ্যপালেরও চালিয়ে যেতে হবে, মুখ্যমন্ত্রীরও চালিয়ে যেতে হবে, যাতে করে অন্য আর 5টা বিষয় থেকে নিজের নজর ঘোরানো যায়। এত আক্রান্তের ঘটনা ঘটছে পশ্চিমবাংলায় নির্বাচনের পর। রাজ্যপাল কয়েকটা জায়গায় গেছেন, বিজেপির নেতা মন্ত্রীদের সাথে ঘুরেছেন, কিন্তু তার রাজ্যপালের কলকাতার বাড়ি থেকে উত্তরবঙ্গ অনেক দূর, ভাঙড়টা অনেক কাছে। সেখানে নির্বাচনের পর যা ঘটেছে, ক্যানিং পূর্বে নির্বাচনের পর যা ঘটেছে, রাজ্যপাল সেখানে যাওয়ার প্রয়োজন বোধ করেননি। ফলে যেটা বামপন্থীরা দীর্ঘদিন ধরে বলে এসছেন যে এই রাজ্যপাল পদটা অপ্রয়োজনীয় এবং এখানে রাজ্যপাল তথাকথিত একটি দলের হয়ে কাজ করছেন বলে এটা আমরা দীর্ঘদিন লক্ষ্য করেছি। প্রণয়বাবু খানিক আগে বলছিলেন যে উনি রাজ্যপালের মুখপাত্র নন, না, একেবারেই ঠিক। রাজ্যপাল আসলে ওনার দলের মুখপাত্রের ভূমিকা পালন করছেন দীর্ঘ সময় ধরে। এইটা কাম্য নয়। কিন্তু তৃণমূল আর বামেদের এক অবস্থান, এক অভিযোগ। আমি এই প্রসঙ্গে এবং এটা অবশ্যই একটা রাজনীতিকরণ, রাজ্যপালের প্রতিটা পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এরকম গুরুতর অভিযোগ রাজ্যের শাসক দল দীর্ঘদিন ধরে করছে। এই তরজা যেমন চলছে, তেমনি তার মাঝে আজ অত্যন্ত কড়া মনোভাব দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন দেবাঞ্জন কাণ্ডে, কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে পুলিশ, পুরসভা কেউ দায় এড়াতে পারে না। অত্যন্ত কঠিন অবস্থান মুখ্যমন্ত্রীর, এবং তিনি একই সঙ্গে বললেন কাউকে রেয়াত করা হবে না। দেখুন। এরা টেরোরিস্টদের থেকেও ভয়ঙ্কর। আমরা স্ট্রং অ্যাকশন নিয়েছি, এ ব্যাপারে কোনো এক্সকিউজ করা যাবে না। আর যারা তাকে সাহায্য করেছে সে যেই হোক, A to Z, কোনো কম্প্রোমাইজ করা যাবে না। পুলিশ তার দায়িত্ব এড়াতে পারে না,
কর্পোরেশনও তার দায়িত্ব এড়াতে পারে না। ভুয়ো আইএএস এর কীর্তিতে তোলপাড় রাজ্য, বিরোধীদের নিশানায় শাসক দল। এই প্রথম দেবাঞ্জন দেবকে নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরকম কিছু কিছু লোক আছে দেখতে সুন্দর এবং তারা সেজে গুজে টিপটাপ থাকে এবং তারা প্রতারণা করে বেড়ায়। কখনো চিফ মিনিস্টারের সই নকল করে, কখনো প্রধানমন্ত্রীর সই নকল করে। যদি কাউকে বড় টেরোরিস্ট বলা যায়, মানুষের জীবন নিয়ে যারা খেলে, এরা টেরোরিস্টদের থেকেও ভয়ঙ্কর। আপনারা কি ভুলে গেছেন যে গভর্নমেন্টের গাড়ি নিয়ে লাল আলো নিয়ে পার্লামেন্ট অ্যাটাক করতে গিয়েছিল যখন পার্লামেন্টে মারা গেছে অনেকে? ইতিমধ্যে বিশেষ দল গড়ে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তর এবং কলকাতা পুলিশ। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কাউকে রেয়াত করা হবে না। আমরা স্ট্রং অ্যাকশন নিয়েছি, সিট তৈরি করা হয়েছে এবং আমি নিজে পুলিশ কমিশনারকে 3-4 বার কথা বলেছি এই ব্যাপারে কোনো এক্সকিউজ করা যাবে না। একাধিক নেতা মন্ত্রীর সঙ্গে ছবি তুলে প্রতারণা করেছেন দেবাঞ্জন দেব। তা নিয়ে প্রশ্ন তুলে শাসক শিবিরকে নিশানা করেছে বিরোধীরা। সোমবার জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিল, তার মানে এটা নয় যে আমার সাথে তার জানাশোনা আছে। ছবি দেখিয়ে কোনো কিছু হবে না। তৃণমূল নেত্রী হিসেবে বিরোধীদের আক্রমণের জবাব, আর রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে কড়া বার্তা। পুলিশের চোখের সামনে এরকম কে কোন অফিস চালাচ্ছে, কে কি ব্যবসা চালাচ্ছে, এগুলো মাঝে মাঝে সারপ্রাইজ ভিজিট করে দেখা দরকার, চেক করা দরকার বলে আমি মনে করি। পুলিশ তার দায়িত্ব এড়াতে পারে না, কর্পোরেশনও তার দায়িত্ব এড়াতে পারে না। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশে দেবাঞ্জন ও তার সহযোগীদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা শুরু করেছে কলকাতা পুলিশ। ক্যামেরায় সুরজ প্রসাদের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা আমার সঙ্গে আছেন সুশান্ত বাবু। দায় এড়াতে পারে না, অত্যন্ত বড় কথা যখন রাজ্যের প্রশাসনিক প্রধানই মন্তব্য করছেন। দেখুন, একদম আমি একবারে পরিষ্কার বলছি, দায় তো এড়ানোর প্রশ্ন আসছেই না। দায় এড়ানো, এত বড় একটা কাণ্ড ঘটে গেল, তাও আজকে যেখানে ভ্যাকসিনের মতো জিনিস, যেটা নিয়ে আমরা একটা ভয়াবহ অসুখের সঙ্গে লড়াই করছি, যেটা এখনও খুব কম সংখ্যক মানুষকে দেওয়া গেছে, সেরকম একটা পরিস্থিতিতে যদি কোনো মানুষ এই ভ্যাকসিন নিয়ে তঞ্চকতা করেন, এই ভ্যাকসিন নিয়ে মানুষকে ঠকানোর ব্যবসায় নামেন, তাহলে দায় এড়ানোর কোনো প্রশ্ন আসছে না। আমি আরও একটু এগিয়ে বলবো যে এই যে দেবাঞ্জন বাবু ভদ্রলোক, মানে ভদ্রলোক বলছি কথাটা ঠিকই, কারণ আমাদের ভদ্রলোক বলতে হয়, তো ইনি একা এই কাজটা করেছেন এটা কিন্তু কেউ বিশ্বাস করবে না। প্রভাবশালী হাত না থাকলে কখনোই দিনের পর দিন একটা লোক, আমি সামান্য আমার যে প্রশাসনিক অভিজ্ঞতা আছে তার থেকে বলতে পারি যে দিনের পর দিন, একদিন দুদিন একটা জিনিস হওয়া সম্ভব, সে কোথাও গেল, এক জায়গায় একটা রেড করলো, এগুলো আমরা মাঝে মাঝে শুনি, দেখতে পাই। কিন্তু দিনের পর দিন তিনি একটা আইএএস হয়ে নাম দিয়ে, ভুয়ো আইএএস, আবার কি কর্পোরেশনের কি জয়েন্ট কমিশনার, আরও কি সব বিভিন্ন রকম পোস্টের নাম দিয়ে বলে যাচ্ছেন দিনের পর দিন। ঠিক। এবং সুশান্তবাবু একদম ঠিক বলেছেন, বছর খানিকেরও বেশি সময় ধরে এটা চলছে। আমি দেবাংশুর কাছে আসি। মুখ্যমন্ত্রী আজ যা বললেন দেবাংশু, কোথাও কি এটা কি সাবস্ট্যান্সিয়েট করছে না? কেউ দায় এড়াতে পারে না, কাউকে রেয়াত করা হবে না, মুখ্যমন্ত্রী বলছেন পিসি করে। না না, দায় এড়ানোর প্রশ্নটা তো কোনো জায়গা থেকে আসছে না। এখন একজন প্রতারক, শুনতে পাচ্ছ না, প্রতারক শাসক দলের লোকজন এসব শুনতে পায় না। আচ্ছা, আমি একটু বলে নি, বললে যে যার সময় বললে ভালো হয়। আমার বক্তব্য হচ্ছে, আমার ব্যাপারটা হচ্ছে কেউ দায় এড়ানোর কথা কোনো জায়গা থেকে আসছে না। একটা ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাটা ঘটার পর প্রকাশ্যে এসছে যারা প্রতারক, তারা সবসময় নিজের পরিচয় বদলে বা নিজেকে অন্য রকম ভাবে প্রেজেন্ট করে প্রতারণা করতে ভালোবাসেন। যেমন ধরুন, আশারাম বাপু নরেন্দ্র মোদীর সাথে এক স্টেজে নেচেছিলেন, কিন্তু তিনি ধর্ষক ছিলেন। উদাহরণ আর তার এগেইনস্টে পাল্টা উদাহরণ জাস্টিফাই করার জন্য এর তালিকার কোনো শেষ নেই। তোমরা 4টে দেবে, 8টা বিজেপি, তোমরা 12টা দেবে, আমরা সেই বিতর্কে ঢুকতে চাই না। চেষ্টা চলছে না, জাস্টিফাই করার চেষ্টা হচ্ছে না। আমি বলতে চাইছি, আপনাকে তো উদাহরণ দিতে হবে যে যারা প্রতারক হয়, তারা যখন প্রতারণা করেন, তারা এই কারণেই ধুরন্ধর প্রতারক হন, কারণ তারা মানুষকে বোকা বানাতে সফল হন। দেবাংশু, আপনি যথেষ্ট ইন্টেলিজেন্ট। আপনি বলুন তো, একজন প্রতারক সে যতই বুদ্ধিমান হোক,
বছরের পর বছর ধরে সে প্রতারণা করে যাচ্ছে, বহু মানুষকে ঠকিয়ে যাচ্ছে। একটা ইনস্টিটিউশন, একটা বহু প্রাচীন ইনস্টিটিউশনের নাম করে, নাম ভাঙিয়ে এটা সম্ভব যদি সেখানকার কোনো সাহায্য না থাকে? আপনি তো যথেষ্ট ইন্টেলিজেন্ট। না 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 না, প্রশ্নটা সেই জায়গাতেই নয়। সারদা রোজভ্যালিও মানুষকে দিনের পর দিন ঠকাচ্ছিল 30 বছর 40 বছর ধরে বিভিন্ন জায়গাতে। তা আমার বক্তব্য হচ্ছে, আমি আবারও বলছি, যারা প্রতারণা করেন, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, যারা এই ব্যাপারের সঙ্গে জড়িত তারা প্রত্যেকে, তাদের বিচার হবে, তারা প্রত্যেকে শাস্তি পাবেন এবং কাউকে ছাড়া হবে না, রিয়াত করা হবে না। তারপরে তার কিছু বলারই জায়গা থাকে না। এবার আমাদের তদন্তের জন্য অপেক্ষা করতে হবে, এটা একটা অন্তহীন অপেক্ষা হয়ে যাবে। ঠিক যেভাবে সারদার তদন্তের পর বিভিন্ন তৃণমূলের নেতা মন্ত্রীদের সাথে ছবি আসছিল আর সেই ছবি চাপা দিতে স্পেশাল তদন্তের টিম গঠন হলো, এক্ষেত্রেও তাই হয়েছে। প্রবলেমটা হয়ে দাঁড়াচ্ছে, যেটা দেবাংশু জানে না, যে ওই 107 নম্বর ওয়ার্ডের তাবর তৃণমূলের নেতার বাড়ির লোকজন ওই ভুয়ো ভ্যাকসিনের ওইখান থেকে ভ্যাকসিন নিয়েছেন। কিভাবে হলো এটা? একটা জায়গায় ওই ভুয়ো ভ্যাকসিন চলছে, ওয়ার্ডের কোঅর্ডিনেটর ওইখানে বসেন, তার থেকে ঢিল ছোড়া দূরত্বে। দেবাংশু জানে, স্বীকার করতে পারবে না, ওর চাকরি চলে যাবে। কিভাবে সম্ভব? সেই কোঅর্ডিনেটর প্রকাশ্যে বিবৃতি দিয়ে বলছে যে ওইখানকার বিধায়ক, তার পক্ষের লোক যিনি আছেন ওখানকার কোনো এক নেতা, তিনি এইটা চালাচ্ছিলেন, ওয়ার্ড কোঅর্ডিনেটর জানেন না। ওয়ার্ড কোঅর্ডিনেটর এই ঘটনার পরিপ্রেক্ষিতে কসবা থানায় বিক্ষোভ করছেন, তৃণমূলের মধ্যে গন্ডগোল চলছে। একজন সাংসদ তিনি কি করে চলে গেলেন একটা বেসরকারি জায়গায়? কোনো একটা লিয়াজও ছিল, কে সেই লিয়াজও নিয়েছিলেন? এই যে দেবাংশু খানিক উদাহরণ দিচ্ছে, উদাহরণ 100 দেওয়া যায়, কিন্তু এই 100 উদাহরণ দিলে মিমি চক্রবর্তীর পেট ব্যথাটা কমবে না। উদাহরণ আপনারা আরো দেবেন। জনতার দরবারের এই সেটে যতটা তর্জা হচ্ছে, তার থেকে অনেক বেশি বিরোধিতা রাস্তায় হচ্ছে, বিধানসভার কক্ষে হচ্ছে। রাস্তায় বামে রাজপথে নেমেছিলেন, কলতানরাই নেমেছিলেন, অ্যারেস্ট করা হয়েছিল। এখন ফাইনালি কলতান আমাদের স্টুডিওতে। আবার বিজেপি সর্বদল বৈঠক, কারণ বিধানসভায় তারা এই ভুয়ো টিকা নিয়ে আলোচনা করতে চায়। দেখুন, কলকাতাতে যে ভ্যাকসিনের সিন্ডিকেট ধরা পড়েছে, দেবাঞ্জন, তার ছবি পুলিশ অফিসার থেকে আইএস অফিসার, টিএমসির নেতা, এমএলএ, এমপি, কর্পোরেশনের মেয়র, মুখ্যমন্ত্রীর সঙ্গে সব জায়গায় পাওয়া যাচ্ছে। কাদের মদতে এই লোকটা এতটা এগোতে পারলো, পিছনে কারা, তার জবাব পশ্চিমবঙ্গ সরকারকে দিতে হবে। সরকারের ব্যাপারে কোনো ভূমিকা নেই, কারণ সরকার করেনি। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে শুরু থেকেই রণংদেহী বিজেপি। এবার বিধানসভার ভেতরেও শাসক দলকে চেপে ধরতে চায় তারা। অধিবেশন শুরুর আগে সোমবার বৈঠকে বসে বিধানসভার অ্যাডভাইজারি কমিটি। সূত্রের খবর, সেখানে বিজেপি বিধায়কেরা দাবি তোলেন ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে বিধানসভায় আলোচনা করতে হবে। রাজি হননি শাসক দলের নেতারা। সূত্রের খবর, সরকার পক্ষের তরফে যুক্তি দেওয়া হয় এটা বাজেট অধিবেশন, ফলে বাজেট পেশ, রাজ্যপালের ভাষণ সবকিছুই নির্ধারিত। এগুলি মিটে যাওয়ার পর 8ই জুলাই বিএ কমিটির বৈঠকে এ নিয়ে কথা বলা যেতে পারে। দেবাঞ্জনকে সামনে রেখে টিএমসির বহু নেতা, মন্ত্রী, কর্মী আর তারা করে খেয়েছেন, ভাগ পেয়েছেন। পশ্চিমবাংলার বেশিরভাগ মন্ত্রী নেতা এর সঙ্গে যুক্ত, মুখ্যমন্ত্রী পর্যন্ত। সেজন্য সিবিআই ইনকোয়ারি দরকার আছে। ওদের তো সিবিআই তোতাপাকি, ওরা কথায় কথায় সিবিআই তদন্ত করে, যা তদন্ত হবে কি না হবে উনি অনেক কিছু বলতে পারেন। কেন্দ্রে সিবিআই, রাজ্যে সিআইডি একে অপরের মাসতুত ভাই। তাই আমি দাবি করেছিলাম যে কোনো বিচারপতিকে দিয়ে এটা তদন্ত করা হোক। সোমবার প্রতিবাদে পথে নামে বামেরা। প্রথমে স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ, তারপর কলকাতা পুরসভার বাইরে বিক্ষোভ দেখায় বামেরা। সরকার মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, জাল ভ্যাকসিন তা চলছে। যারা এটা করছে তারা তৃণমূলের নেতা, মন্ত্রী, তাদের সঙ্গে থাকলো। একসাথে রবীন্দ্রনাথের মূর্তি তা উন্মোচনে চলে গেল। ভুয়ো আইএএস, ভুয়ো ভ্যাকসিন, তদন্ত চলছে। চলছে রাজনৈতিক সংঘাত। নিউজ 18 বাংলা। শুধু কি বিরোধীদের বান? কোর্টে চলে গেছে দেবাঞ্জন কাণ্ডের জল। পিআইএল জনস্বার্থ মামলা হয়েছে সিবিআই চেয়ে কলকাতা হাইকোর্টে। করোনা থেকে প্রাণ বাঁচানোর টিকা, সেই টিকা নিয়েই ভুয়ো ক্যাম্প। পুলিশ প্রশাসনের চোখে ধুলো দিয়ে চলছিল দেবাঞ্জন দেবের কারবার। এই ভুয়ো টিকা কাণ্ডে এবার
সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজেপি। এই ভ্যাকসিন কেলেঙ্কারি পৃথিবীর মধ্যে এই কোভিড কালে সর্ববৃহৎ কেলেঙ্কারি। এই কেলেঙ্কারির সঙ্গে রাজ্যের শাসক দল আষ্টে পৃষ্ঠে জড়িয়ে শুক্রবারই সিবিআই তদন্তের দাবিতে প্রথম জনস্বার্থ মামলা দায়ের হয়। প্রথম মামলা এক আইনজীবীর, সিবিআই তদন্তের দাবিতে মামলা, পাশাপাশি সুষ্ঠু টিকাকরণের গাইডলাইনে দাবি জানানো হয়। শুক্রবারের পর সোমবার সিবিআই তদন্তের দাবিতে আরও দুটি মামলা দায়ের হলো হাইকোর্টে। টিকাকাণ্ডের দ্বিতীয় জনস্বার্থ মামলা আরেক আইনজীবীর। একই সঙ্গে রায়গঞ্জে কোভিড কিট চুরির অভিযোগেও তদন্তের দাবি করা হয়। তৃতীয় মামলাটি দায়ের করেছেন গেরুয়া শিবিরের যুবনেতা তরুণ জ্যোতি তিওয়ারি। বিজেপি যুব মোর্চার রাজ্য সহ সভাপতি তরুণ জ্যোতি টিকা কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করে। সে তদন্তে উদ্ধার হওয়া সমস্ত নথি কেন্দ্রীয় নিরাপত্তা বলয়ে রাখার দাবি করা হয়। কলকাতা পুলিশের তদন্তে স্থগিতাদেশও চেয়েছেন মামলাকারী। ভুয়ো টিকা কাণ্ডে তদন্ত করছে সেট। পান্ডা দেবাঞ্জন দেবকে ম্যারাথন জেরা করছে পুলিশ। এখন সিবিআই তদন্ত কেন প্রশ্ন তুলে পাল্টা সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। ওদের কাজ হচ্ছে ইডি আর সিবিআই। কোভিডে যারা মারা গেল তাদের গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে তাদের কোনো হিসেব নেই। গুজরাটের পার্টি অফিস থেকে, বিজেপির পার্টি অফিস থেকে কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছিল। কে দিয়েছে পারমিশন? আগে নিজেদের গুলো সিবিআই এনকোয়ারি করুক। রাম মন্দির নিয়ে শিবসেনা যে কমপ্লেন করেছে, যে টাকা নিয়ে তছনছ করেছে ল্যান্ড নিয়ে, আগে সেগুলো নিয়ে সিবিআই করুক। যারা প্রতারক তারা বিজেপির কাছ থেকে ইন্ধন পায় এবং পেয়েছে। বিজেপির অনেক প্রতারককে আমরা ধরেছি। ভুয়ো টিকা এভাবেই তুঙ্গে রাজনৈতিক চর্চা। নিউজ 18 বাংলা। চাপ ক্রমেই বাড়ছে দেবাংশু। না আবারও বলছি, রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকার তার মতো করে ব্যবস্থা করছে। সিট গঠন করা হয়েছে, সিট তদন্ত করছে। অভিযোগ পাওয়া মাত্র তিনি অ্যারেস্ট হয়েছেন, গ্রেফতার হয়েছেন। রাজ্য সরকারকে মানুষ বিশ্বাস করে, মানুষ বিশ্বাস করে এই সরকারের ওপর, এই সরকারের তদন্তের ওপর। এই সরকার যেভাবে 10 বছর চলেছে তার উপরে মানুষ বিশ্বাস করে। তো আমার বিশ্বাস, মানুষের বিশ্বাস রয়েছে এই সরকারের ওপর, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে স্ট্রংলি বলেছেন যারা যারা এটার সাথে জড়িত, সে যদি কেউ থেকে থাকেন সেটা আমরা সেই বক্তব্য শুনিয়েছি। আমি প্রণদার কাছে আসি। দেবাংশু যেটা বলছে, প্রণদা, একদিকে আপনারা নিঃসন্দেহে এটাকে একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু, এটা জনস্বাস্থ্যের বিষয়, এটা রাজনীতির অনেক ঊর্ধ্বের বিষয়, কিন্তু আপনাদের কাছে এটা একটা পলিটিক্যাল ওয়েপন হতেই পারে। কিন্তু খুব দ্রুত পদক্ষেপ করা হচ্ছে, এটাও তো কাউন্টার করছে তৃণমূল। সুদীপ্ত সেন যখন কোটি কোটি টাকা দিয়ে মমতা ব্যানার্জির আঁকি ঝুঁকি কিনেছিলেন, কে কাকে প্রতারিত করেছিল? সুদীপ্ত সেনকে মমতা ব্যানার্জি করেছিলেন না মমতা ব্যানার্জিকে সুদীপ্ত সেন করেছিলেন? আসলে ওদের দুজনকে কেউ প্রতারিত করেনি। সুদীপ্ত সেন শাসক দলের ছবি দেখিয়ে জনগণের কাছে টাকা তুলেছিল, তার একটা অংশ শাসক দলকে দিয়েছিল, প্রতারিত হয়েছিল জনগণ। তখন এই মুখ্যমন্ত্রী এরকম প্রেস কনফারেন্স করে সিট তৈরি করেছিল। সিটের প্রধান ছিলেন রাজীব কুমার। তারপরে কোর্টের নির্দেশে যখন সিবিআই তদন্ত করতে গেল, সিবিআই যখন বলল যে রাজীব কুমার যে সমস্ত জিনিস সিজ করেছিল সেগুলো হ্যান্ড ওভার করেনি, সিবিআই যখন বারবার রাজীব কুমারকে নোটিশ করলো, সিবিআই এর কাছে যখন রাজীব কুমার গেল না, সেই নোটিশ সার্ভ করতে গিয়ে কে রাজীব কুমারের বাড়িতে পৌঁছে গেছিল? এই মুখ্যমন্ত্রী পৌঁছে গেছিল, ধর্নায় বসেছিল। অর্থাৎ সিটের অভিজ্ঞতা হচ্ছে তারা তদন্ত না করে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। আমরা সেই জন্য বলছি এই সিটকে দিয়ে এই তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে। এই জন্য সিবিআই তদন্ত দরকার, নিরপেক্ষ তদন্ত দরকার। একজন দেবাঞ্জন নয়, এখানে সারদার ছায়া দেখছেন ওরা, একই রকম প্রভাবশালী যোগ দেখছেন ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে। দেখুন, এই যে ভ্যাকসিন কাণ্ডে এই অবস্থায় পৌঁছেছে, সঙ্গে সঙ্গে প্রশাসন ব্যবস্থা নিয়েছে, পুলিশি ব্যবস্থা হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে বলছেন কেউ ছাড় পাবেন না, সে যত প্রভাবশালী হোক, নিজের লোক হোক, পরের লোক হোক, নিজে কথা বলছেন। কিন্তু এনারা চেঁচিয়ে যাবেন, কথা বলবেন, মানে রাজনীতি করতে চাইছেন। ঘোলা জলে বাংলায় রাজনীতি করা যাবে না, ওরকম মিথ্যে, মানে দেখুন ব্যবস্থা হচ্ছে, ওরা কিন্তু লাফাচ্ছে, ভাবছে বড় পেয়ে গেছে। ভোটের পর পর্যুদস্ত হয়েছি, ভোটে মানুষ একদম জনস্বাস্থ্যের মতো এত সেনসিটিভ ইস্যু নিয়ে দেবু বাবু যদি ভুয়ো ভ্যাকসিন ছড়ায়, যদি জনস্বাস্থ্য নিয়ে এরকম ছিনিমিনি খেলা হয়, সেটা তো যে কোনো রাজনৈতিক দলের কাছে বড় ইস্যু হবে। যারা তো প্রতারণা করে তাদের কাজ, পরবর্তী সময়ে বলছেন মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে ব্যবস্থা হবে, কেউ ছাড় পাবে না। এরপর কি আছে? এরপর আছে সেটা বিজেপি রাজনীতি
না দেখুন, মূল বিষয়টা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তো একটা পলিটিক্যাল স্পেস দখল করার জায়গা আছে। এবার এই জায়গাটায় যেটা এর আগের যে পজিশনটা ছিল, সেই জায়গায় নির্বাচনের আগে পলিটিক্যাল স্পেস দখল করার যে পদগুলো ছিল, আজকের দিনেও সেই একই পদ থাকছে, শুধুমাত্র দুর্নীতি এবং দুর্নীতি বিরোধিতা নিয়ে আন্দোলন। এর ফলে পলিটিক্সের যে অন্য অ্যাসপেক্ট গুলো, অন্য তো রাজনীতির কিছু ধারা আছে, উন্নয়নের ধারা আছে বা আরো অনেক কিছু আছে, সেইগুলো নিয়ে কিন্তু আলোচনার জায়গাটা পশ্চিমবঙ্গে কমে যাচ্ছে। আর দ্বিতীয় যেটা অবজার্ভ করার মতো বিষয়, সেটা হচ্ছে যে এই যে রাজ্যপাল সংক্রান্ত বিষয়ে বামপন্থীদের এর আগে যে মতামত ছিল, সেখানে তারা যে সমদূরত্ব বজায় রাখতেন তৃণমূল এবং বিজেপির থেকে, অন্তত এই সংক্রান্ত বিষয়ে তারা কিন্তু সমদূরত্ব বজায় রাখছেন না। যদিও দুর্নীতির ক্ষেত্রে তারা অবশ্যই তৃণমূলের বিরোধিতা করছেন, এটাই পরের পর্যবেক্ষণ। দুর্নীতি পরতে পরতে মিথ্যের পাহাড়ের ওপর দাঁড়িয়েছিলেন দেবাঞ্জন। হলোগ্রাম ইউজ করতেন তিনি কলকাতা পুরসভার। কোথায় বানাতেন জানেন? ডালহাউসি চত্বরে। ঘোল খাওয়াতে ওস্তাদ দেবাঞ্জন দেবের জালিয়াতির জাল যে কোথায় কোথায় ছড়িয়েছে তা তিনিই জানেন। এক প্রতারণা ঢাকতে আরেক প্রতারণা, এসব যেন দেবাঞ্জনের বাঁ হাতের খেল। যেমন পুরসভার যুগ্ম কমিশনার পরিচয় দিতেন, তাই প্রতারণা ঢাকতে তৈরি করাতেন পুরসভার হলোগ্রাম। ডালহাউসি চত্বরের ব্লেজার হলোগ্রাম সংস্থার দাবি তারাও প্রতারিত। সংস্থার কর্ণধারের দাবি পুরসভার হলোগ্রাম তৈরিতে 23,000 টাকা দেন দেবাঞ্জন, কিন্তু তিনি যে পুরসভার কেউ নন সেটা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি। আমাকে ওয়ার্ক অর্ডার দিয়েছিল, এত মানে ক্লিন ওয়ার্ক অর্ডার ছিল, আমি বুঝতেও পারিনি। লেটার হেড কেএমসি লেটার হেড ছিল, আর ওতে ছিল যে ওই 3,000 পিস হলোগ্রাম ছাপতে হবে, আর এইসব ছিল। বাস টোটাল বিল ছিল 23,000 টাকার সামথিং। 10,000 টাকা অ্যাডভান্স করেছিল, 13,000 সামথিং ফাইনাল পেমেন্ট করলো। হলোগ্রাম সংস্থার কর্ণধারকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। আপনাকে তো লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল, গেছিলেন তো আপনি? হ্যাঁ গেছি। লিগালি আমরা কাজ করি। ও এতজনকে মূর্খ বানিয়েছে, তার মধ্যে আমিও একজন বলতে পারেন। শুধু হলোগ্রামই না, পুলিশ সূত্রে খবর পুরসভার লেটার হেডও জাল করতেন দেবাঞ্জন। বৈঠকখানা বাজারের কোনো দোকান থেকে তৈরি করাতেন নকল লেটার হেড, সেই দোকানেরও খোঁজ চলছে। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। অবিকল আসল হলোগ্রামের মতো বানাতেন ডালহাউসিতে লেজার সুশান্ত বাবু। তিনি বানিয়ে গেছেন, তিনি সিকিউরিটি ভাড়া নিয়ে গেছেন। মানে আমি তো সেই কথাটাই বলতে চাইছি যে এইটা কি করে সম্ভব হলো। কলকাতার ডালহাউসি মানে কলকাতার হৃৎপিণ্ড। সেই কলকাতার হৃৎপিণ্ডে একদিন দুদিন নয়, দিনের পর দিন একটা লোক, একটা মানুষ, সাধারণ মানুষকে বোকা বানাচ্ছেন, এটুকু মেনে নেওয়া যায়। কিন্তু প্রশাসন, বিশেষ করে পুলিশ, তাদেরকে কি করে বোকা বানিয়ে দিনের পর দিন এগুলো করা যায়, এটা বিশ্বাস করা কিন্তু অসম্ভব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কারণ পুলিশের ইন্টেলিজেন্স একটা ডিপার্টমেন্ট আছে, তাদের নজর বলে কিছু বস্তু আছে, তারা কি এটা নজরে আসেনি, এটা কি বিশ্বাস করতে হবে? এবং কোনোটাই লুকিয়ে করেনি, খুলেআম নীলবাতি গাড়ি, খুলেআম ক্যাম্প। এবং শুধু তাই নয়, তাকে দেখা যাচ্ছে, আমরা যতটা জানতে পারছি, বিভিন্ন জায়গায় সমস্ত বড় বড় নেতা মন্ত্রীদের সঙ্গে সব মিটিংয়ে হাজির। শেষকালে রবীন্দ্রনাথের কোথাও ছবি উদ্বোধন হয়েছে, সেখানে তার নাম অব্দি ইমপ্রিন্ট হয়েছে। এটা কি করে সম্ভব? যদিও এই প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আজ নিজে বলেছেন যে আমিও যখন এদিক ওদিক যাই, তিনি এয়ারপোর্টের কথা উল্লেখ করেছেন, তখন সেলফি নিয়ে নেওয়া হয়। আমি অনেক সময় আটকাই এই ভয়ে যে কে কোন কাজে লাগাবে। কলতান, আমি যেটা বলতে চাই এই ছবি প্রসঙ্গে, সেটা হচ্ছে যে নিশ্চিতভাবে কেউ একটা সেলফি হঠাৎ করে কোনো একজন পরিচিত মুখ, বিখ্যাত ব্যক্তি, তার কেউ একটা ছবি তুলে নিতে পারে, তাকে ধরা যায় না। কিন্তু একটা কর্মসূচিতে এসেছি, কর্পোরেশনের কনফারেন্সের রুমে ঢুকে গেছি, সেখানে মেয়রের সাথে দেখা হয়েছে, তাকে মাস্ক তুলে দিয়েছি, নমস্কার বিনিময় হচ্ছে, জানতে চাওয়া হলো না এটা কে, আপনি কে। না, এখানে আইএমএ মাঝখানে রয়েছে, আইএম এর প্রতিনিধি হয়ে উনি গিয়েছিলেন। কর্পোরেশন আইএম এর প্রতিনিধিকে গ্রিট করেছে। কিন্তু আবার আইএম এর সভাপতি নিজে পরে চিঠি দিচ্ছেন, যখন বিপদে পড়েছেন তখন চিঠি দিচ্ছেন যে আমি ওকে চিনি না। আমি আরেকটা তথ্য আপনাকে দিতে পারি, কলকাতা পুরসভার 66 নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকারের যে প্রকল্প, সেই প্রকল্প একদিন এই দেবাঞ্জন দেব তার লোকজন দিয়ে দুয়ারে সরকার প্রকল্পের হচ্ছে যে এইসব প্রকল্প কি, কেন করতে হবে, এগুলো লোককে বুঝিয়েছিলেন। অর্থাৎ তৃণমূলের সাথে এত দুর্দান্ত সুস্পষ্ট যোগাযোগ ছিল বলে যা খুশি তাই করে যাওয়া যাচ্ছে।
আচ্ছা, প্রথম কথা হচ্ছে কয়েকটা পয়েন্ট। প্রতারক জানেন তো, প্রতারণা 2-3 রকমের হয়, যেটা আমরা জীবনে যারা কখনো না কখনো প্রত্যেকে ছোটখাটো বা বড় বড় প্রতারিত হয়েছি তারা প্রত্যেকে জানি। একরকম হয়, ধরুন একজন ভুয়ো নিজেকে অফিসার সাজালো, তারপরে পুলিশ তাকে ধরলো, দেখাতে গেল সে তার পরিচয়পত্র দেখাতে পারছে না, তখন পুলিশ বুঝে গেল যে এ প্রতারক, কারণ এ যে পরিচয়টা দিচ্ছে তার কোনো কার্ড বা আইডেন্টিফিকেশন কিছু তার কাছে নেই। আবার আরেক রকম প্রতারক হয় যে ওই কার্ডটাও ডুপ্লিকেট করে ছাপিয়েছে। এবার আমার বক্তব্য হচ্ছে তার মানে এর প্রতারণার জালটা অনেক বেশি গভীর ছিল বলেই তো আজকে এই কাণ্ডটা করা হয়েছিল। আচ্ছা কলতান দা, আপনি আপনার সময় বলবেন না, মাঝখানে লিখুন, কাগজটা আপনার সঙ্গে লিখুন। এবার আমার কথা হচ্ছে তিনি তার পরিচয় দিয়ে, এরকম সরকারি অফিসারের পরিচয় দিয়েই কাজগুলো করেছেন। এখানে আমার বক্তব্যের আগে আমি জাস্ট দুটো লাইন বলি। আমার বক্তব্যের আগে প্রণয়দা বলছিলেন যে শাসক দলের ছবি কাজে লাগিয়ে সারদা হয়েছে, সেই তালিকায় কি শুভেন্দুবাবু ছিলেন আপনাদের, আপনি বলবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে নরেন্দ্র মোদী মেহুল চোকসিকে যখন মেহুল ভাই বলেছিলেন, সেই ভাই পরিচয়টা নিয়ে মেহুল চোকসি আরো বেশি লোন পেয়েছিলেন, আর সেই লোন নেওয়ার পর তিনি বিদেশে চলে গেছিলেন। তাহলে মেহুল চোকসির দায় কি নরেন্দ্র মোদীকে অ্যারেস্ট করতে হবে? রাজ্য সরকার হোক বা কেন্দ্রের সরকার এরকম সংযোগ তারা এড়াতে পারে না। আপনি তাই বলছেন তো দেবাংশু? দেবাংশু আমার কাজের সুবিধা করে দিয়েছে, যাহা বিজেপি তাহাই তৃণমূল, একই কথা বলছি। এই তোমরা এই কথাটা বলছো, আবার তোমাদের আলিমুদ্দিনে বলছে এই তত্ত্ব বলতে গিয়ে জিরো হয়ে গেছে। নিশ্চয়ই ভাই, আলিমুদ্দিনের চোর ধরতে না পারলে, পুলিশ যদি চোরকে ধরতে না পারলে তাহলে চোর সাধু হয়ে যায়। আচ্ছা, কে গ্রেফতার করেছে জিতে তারপর দুর্নীতি করলে কোনো বাড়তি লাভ হয়। গ্রেফতার করেছে দুয়ারে সরকারের প্রকল্পে ওই এলাকার বিধায়ক উপস্থিত ছিলেন। দুয়ারে সরকারের প্রকল্প তো আমি বলছি শোনো, এই রাজ্য সরকার গ্রেফতার করেছে, কিন্তু সঞ্চয়িতা চিটফান্ডের মালিককে তোমরা জেলের মধ্যে পিটিয়ে মেরে দিয়েছিলে, কি চাপতে ভগবান জানে। এই বাবা মিথ্যে কথাটা চালু হয়ে গেল না ভাই? খুব সুন্দর মিথ্যে কথা বলো তুমি। যাই হোক, খুব ভালো লাগছে শুনে। দাদা ইতিহাস আছে এখানে, অতীত খুঁড়ে উদাহরণ বের করে আনা, এটা খুব প্রচলিত, এটা অত্যন্ত প্রচলিত ফরম্যাট ডিবেটের। কিন্তু আপনার মনে হয় যে আজকের ড্যামেজ তাতে কন্ট্রোলড হবে? পিউদি, আমরা বেকায়দায় আছি, আপনি বুঝছেন কি করে? আমরা একদম বেকায়দায় নেই, কারণ আমরা একটা স্বচ্ছ প্রশাসন চালাই, যে প্রশাসনটা পাবলিকের সামনে সমস্ত কিছু বলে, যে প্রশাসন তার প্রশাসনিক মিটিং পাবলিকের সামনে করে। আরে যে প্রশাসন তার সাংসদকে ভুয়ো ভ্যাকসিন থেকে আটকাতে পারে না, সেই প্রশাসনের মানে কি? তাহলে বুঝুন, সেই যে প্রশাসন তার সাংসদকে ভুয়ো ভ্যাকসিন থেকে আটকাতে পারে না, বুঝতে পারছেন না? এখানে প্রশাসনও ভিকটিম, এখানে প্রশাসনও ভিকটিম, এটা আপনাকে বুঝতে হবে। প্রশাসন ভিকটিম হয়ে গেছে, প্রশাসনের টাকা নেচার কি? দেবাংশু ডিবেট নয় এটা, আমি এই শহরের নাগরিক হয়ে বলছি, প্রশাসন নিজে ভিকটিম হলে আমরা কোথায় চাইতে যাব? না আমি বলছি তার প্রতারণার জালটা তো এরকমই, আপনারাও তো দেখাচ্ছেন এরকম প্রতারণা দেখেননি, আপনাদের আগে কখনো ডিবেট করতে হয়নি, তার প্রতারণার জালটাই এরকম। এবার আমার বক্তব্য, এর সাথে যদি কেউ জড়িত থেকে থাকে, উনি বলছেন পুলিশের ইন্টেলিজেন্সের কথা, এক বছরের বেশি সময় ধরে স্বাস্থ্য নিয়ে জালিয়াতি, স্বাস্থ্যের মতো ইস্যু নিয়ে জালিয়াতি, রাজ্যের ইন্টেলিজেন্স কি করলো তাহলে? এই প্রশ্ন তো উঠবে, ওই জায়গাতেই বলছি, প্রশ্ন তো উঠবেই, এবং প্রশ্ন তো আপনারাও তুলছেন, সেটা নিয়ে বিরোধীরা আন্দোলন করছে, প্রশ্ন তুলতে তো কেউ না বলছে না। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে সেই জায়গাটা প্রবলেম হয়েছে বলেই তো রাজ্য সরকার তদন্তটা করছে, এবং কারা কারা, কেন ইন্টেলিজেন্স ফেল করলো, কেন পুলিশ প্রশাসন দায় এড়াতে পারে না, কেন পুরসভা দায় এড়াতে পারে না, সেটা মানতেই হবে। ঘটনা গত বুধবারের ঘটনা দেবাংশু, প্রথম সামনে আসে, তারপর থেকে পুরসভার একাধিক লোকজন বলছেন এটা পুরসভা কি করবে, কিচ্ছু করার নেই। আমরা অতীন বাবুর প্রেস কনফারেন্স লাইভ দেখিয়েছি, পুলিশ কিছু করেনি, ব্যাংকের দোষ উনি বলছেন। এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কেউ দায় এড়াতে পারে না। তার আগে কিন্তু আমরা পাসিং দ্য বল গেম দেখছিলাম বুধবার থেকে। আমি বলছি দায় কেউ এড়াতে পারে না। দেখুন, সমাজের সামনে বাস্তব কি কোনটা ভুয়ো এগুলো তুলে ধরার দায়িত্ব পুলিশ প্রশাসনের রয়েছে, সেগুলো দেখার দায়িত্ব বিভিন্ন রকম ভাবে বিভিন্ন পালন না, কিন্তু পাসিং দ্য বল হয়েছে তো, দায় ঠেলাঠেলি তো আমরা দেখেছি। প্রণয়দা কিছু বলতে চান দ্রুত? দেখুন, মুখ্যমন্ত্রী তো খুব সিরিয়াস, তিনি অপরাধীদের শাস্তি দিতে চান। যে প্রমাণটা ছিল কলকাতা কর্পোরেশন এলাকার মধ্যে, যে ফলকটা ছিল যেখানে এই দেবাঞ্জনের নাম লেখা ছিল, কলকাতা কর্পোরেশনের কর্মচারীরা সেখানে যখন ভেঙে দিল, মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন? সমস্ত টিভি চ্যানেল গুলো দেখাচ্ছে, তথ্য প্রমাণ যখন লোপাট করা হলো, কজন অ্যারেস্ট হয়েছে কলকাতা কর্পোরেশনে? মুখ্যমন্ত্রী উনি তো ছাড় দিয়ে দিলেন, তথ্য প্রমাণ লোপাট করা হলো। তোমরা কি, আমি
আমি বলছি তোমরা কি রাফায়েলের তথ্য প্রমাণ টিভি ক্যামেরা লাইভে লোপাট করেছিলে? ভবিষ্যতে তোমরা কি রাফায়েল চুরির দর্শকদের বুঝতে হবে তো। এর থেকেই বলে যায় মুখ্যমন্ত্রী কি চান। না না, কোন তথ্য প্রমাণ লোপাট টিভি ক্যামেরার সামনে লাইভে হয়? কি বলছেন? রাফায়েলের ফাইল কি ওভাবে করেছিলেন? তথ্য লোপাট না, কিন্তু প্রণদা পুরসভা স্বীকার করেছে ওটা ভুল ছিল, নজর করা উচিত ছিল, ওটা গাফিলতি ছিল। অতীন বাবুই স্বীকার করেছেন। তারপর নজরে আসার পর সেটা ভেঙে দেওয়া হয়। আমাদের নজরে অনেক কিছু আসছে। দেবাঞ্জনের এক বন্ধুকে আমরা স্পট করতে পেরেছি, স্কুল আর কলেজে একসঙ্গে পড়াশোনা করেছে দেবাঞ্জনের সঙ্গে। তারা বলছে ওর তো প্রবণতাই মিথ্যে কথা বলা, অনর্গল মিথ্যে। দেখাবো ব্রেকের পর, সঙ্গে থাকুন। অনেকে বলছেন দেবাঞ্জনের যা কীর্তি তাতে তিনিও কলকাতায় বসে পারলে ভিক্টোরিয়া বেঁচে দিতেন। এত বড় জালিয়াতি করবে বা মানুষের জীবন নিয়ে একটা খেলা বলা চলে, তবে মিথ্যে কথা প্রচুর বলতো সেই সময় থেকেই। ভুয়ো আইএস, ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প, কলকাতা জুড়ে প্রতারণার জাল। দেবাঞ্জন দেবের কীর্তিতে বিস্মিত তদন্তকারী থেকে সাধারণ মানুষ, বিস্মিত ছোটবেলার বন্ধুরাও। দেবাঞ্জনের একেবারে বলা যায় যে ছোটবেলার বন্ধু। 2010 সালে প্রথমে স্কুলের কোচিংয়ে তারা একসঙ্গে পড়েছিলেন, পরবর্তীকালে তারা চারুচন্দ্র কলেজ থেকে একসাথেই গ্র্যাজুয়েশন পাশ করেন 2014 সালে। পড়াশোনায় ভালো, মানুষ হিসেবেও ভালো, কিন্তু মিথ্যা বলতেন অনর্গল, এমনই দাবি দেবাঞ্জনের স্কুলের বন্ধুর। প্রচন্ড মিথ্যে কথা বলতো তখন থেকে। কখনো বলতো জিৎ গাঙ্গুলির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে কাজ করে, তারপরে রাজ চক্রবর্তীর অ্যাসিস্ট্যান্ট হিসাবে ও কাজ করে নাকি কান ফিল্ম ফেস্টিভ্যালে ও অ্যাওয়ার্ড পেয়েছে। কিন্তু এখন তো যা শুনছি ও তো পুরোপুরি ফেক, কলেজ স্ট্রিট থেকে হয়তো কিনে এনে। বন্ধুর দাবি স্কুল জীবন থেকেই প্রবল উচ্চাকাঙ্ক্ষা দেবাঞ্জনের, সবসময় চাইতেন শুধু তাকে নিয়েই আলোচনা হোক, অ্যাটেনশন পেতে চাইতো সবসময়। তো এত বড় জালিয়াতি করবে বা মানুষের জীবন নিয়ে একটা খেলা বলা চলে। মিউজিকের ওর ভালো নলেজ আছে, মিউজিকে ও অনেক ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে, তবলা, গিটার, পিয়ানো খুবই ভালো বাজায়, নিজে গান লেখে, আমাদেরকে নিজে লিখে শোনাতো। সূত্রের খবর, তদন্তে পুলিশ জানতে পেরেছে 2009 সালে মাধ্যমিক দেন দেবাঞ্জন। মাধ্যমিকে 800-র মধ্যে 561 পান, উত্তীর্ণ হন প্রথম শ্রেণীতে। উচ্চ মাধ্যমিক 2011 সালে। সায়েন্সের ছাত্র, কিন্তু বিজ্ঞানের বিষয়গুলিতে খুব একটা ভালো ফল করেননি। কেমিস্ট্রিতে 44, অঙ্কে 50, বায়োলজিতে 65, পরিবেশ বিজ্ঞানে 77। একটা নীলবাতি গাড়িতে দেখলাম নামছে, তারপরে আমাকে জিজ্ঞেস করেছিল, ও বলেছিল তথ্য সংস্কৃতির যে ডিপার্টমেন্ট আছে পশ্চিমবঙ্গ সরকারের, সেখানে নাকি ও চাকরিরত। তা আমার ওখানে আমার খটকা লাগে। অ্যাটেনশন সে পেতে চাইতো এবং এটাই কোনো না কোনোভাবে তার মধ্যে কাজ করেছিল এবং সেই কারণে পরবর্তীকালে সে নিজেকে আইএস বলে প্রতিপন্ন করার চেষ্টা করে। কিন্তু তার বন্ধুরাও একইভাবে কিন্তু তার শিক্ষকের মতন মর্মাহত। ক্যামেরা শুভেন্দু চট্টোপাধ্যায়ের সাথে সুকান্ত মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।